দর্শক বন্ধু, আজ আমি আপনাদের সঙ্গে বিক্রম সোলারের পুরো রেজাল্ট এবং ওভারঅল যে আউটলুক সেটা নিয়ে ডিসকাশন করব। তো আজকেই কোম্পানির কিন্তু কনফারেন্স কল হয়েছে এবং সেখানে ম্যানেজমেন্ট যে আউটলুক শেয়ার করেছে সেটা আপনাদের তুলে ধরবো। তো ইতিমধ্যে এই চ্যানেলে আমি কিন্তু বেশ কিছু সোলার স্টক নিয়ে কিন্তু ডিসকাশন করেছি। আপনারা জানেন যে ওয়ারি এনার্জি, সেটাকে নিয়ে ডিসকাশন করেছিলাম। এছাড়াও বেশ কিছু ইপিসি স্টক, ধরুন আপনার ওয়ারি রিনিউয়েবল টেকনোলজি, এসডব্লিউ সোলার, সেগুলো নিয়েও ডিসকাশন হয়েছে। আপনারা পারলে সেই ভিডিওগুলো গিয়ে দেখে নেবেন। এছাড়াও দেখবেন আপনার আরেকটা কোম্পানি, মানে মোটামুটি আরও দু একটা কোম্পানি কিন্তু আমি সোলার সেক্টরের উপর ডিসকাশন করেছি। তো ওভারঅল আমরা চলে আসি আজকে বিক্রম সোলারের আলোচনায়। যদি আমরা বিক্রম সোলার দেখি তো প্রথমেই আমরা তার ফিনান্সিয়াল পারফরমেন্স দেখব। তো যদি দেখি রেভিনিউ গ্রোথ, কোম্পানির রেভিনিউ গ্রোথ হয়েছে 22%। গত বছরের মার্চ কোয়ার্টার থেকে এই বছরের মার্চ কোয়ার্টারে 22% গ্রোথ হয়েছে এবং ফুল ইয়ারে গ্রোথ এসছে কিন্তু 40%। এবার কথা হচ্ছে এই যে রেভিনিউ গ্রোথ, সেই রেভিনিউ গ্রোথটা কোথা থেকে এলো? তো আপনি যদি দেখেন তো তাহলে দেখবেন সেটা হচ্ছে কোম্পানির এই রেভিনিউ গ্রোথ আসার কারণ হচ্ছে বিশাল পরিমাণের একটা অর্ডার কিন্তু তারা এক্সিকিউশন করেছে। তো মোটামুটি ধরুন 4.3 গিগাওয়াট, মানে তাদের একটা লার্জ চাঙ্ক অফ অর্ডার কিন্তু তারা এই কোয়ার্টারে এক্সিকিউশন করেছে এবং সেখান থেকেই কিন্তু তাদের এই সেলস গ্রোথ এসছে। এবার যদি আমি চলে যাই কোম্পানির যদি মার্জিন দেখি, রেভিনিউ কিন্তু মানে সেলসের গ্রোথ আসলেও কিন্তু আপনি যদি দেখেন মার্জিনের গ্রোথ কিন্তু মানে মার্জিনটা কিন্তু গত বছরের থেকে এই বছরে পড়ে গেছে। গত বছরে মোটামুটি কোম্পানির 19%-এর কাছাকাছি মার্জিন ছিল, এই বছরে কিন্তু মার্জিন হচ্ছে আপনার মোটামুটি 16%। তাহলে এই যে মার্জিনটা পড়ে গেল কেন? তো প্রথম কথা হচ্ছে এখানে বেশ কিছু কারণের জন্য মার্জিন পড়েছে। মেন হচ্ছে যে তাদের ওভারঅল যে কস্ট, সেই কস্ট কিন্তু বেড়ে গেছে। তো কস্ট বেড়ে যাওয়ার কারণ হচ্ছে মানে বেশ কিছু কারণ রয়েছে। প্রথম কথা হচ্ছে চায়না থেকে তারা, এই কোম্পানি সোলার প্যানেল বানাতে গেলে লাগে হচ্ছে সোলার সেল। এবার এই কোম্পানি কিন্তু সোলার সেল কিন্তু নিজেরা বানায় না, তারা চায়না থেকে ইম্পোর্ট করে। এবার চায়না থেকে না, আগে তারা এই ইম্পোর্টের উপর বেশ কিছু রিবেট পেত, এখন কিন্তু চায়না রিবেট দেওয়া বন্ধ করে দিয়েছে। সেটা হচ্ছে কস্ট বেড়ে যাওয়ার আর একটা কারণ। 2 নম্বর হচ্ছে এই যে মিডল ইস্টে যুদ্ধ হচ্ছে, তো মিডল ইস্টে যুদ্ধের জন্য ক্রুড অয়েলের দাম বেড়ে গেছে। এইবার এই সোলার প্যানেল তৈরি করতে গেলে না বেশ কিছু জিনিস লাগে, যেমন ধরুন পলিমার বলুন, অ্যাডহেসিভস বলুন, সেইগুলো কিন্তু বেসিক্যালি এই ক্রুড অয়েল থেকে তৈরি হয়। তো যদি জেনারেলি ক্রুড অয়েলের যদি দাম বেড়ে যায় তাহলে জেনারেলি কি হয়, এই জিনিসগুলোরও কিন্তু দামটা কিন্তু বেড়ে যায়। তো ওভারঅল এই জন্য আমরা দেখবো কিন্তু তাদের র ম্যাটেরিয়ালের যে কস্ট, এই কারণে কিন্তু তাদের বেড়ে গেছে। এবার যদি আপনি, আচ্ছা এছাড়াও আরেকটা জিনিস যেটা হচ্ছে যে সোলার মডেল যে প্যানেল হয়, সেই সোলার প্যানেলকে সেট করতে গেলে লাগে হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম। সেই অ্যালুমিনিয়াম যে ফ্রেম, সেটার দাম কিন্তু গত বছরের থেকে এই বছরে ব্যাপকভাবে বেড়ে গেছে। গত বছরে ছিল 3100 পার টন, এবছরে সেটা বেড়ে হয়েছে 3600 পার টন। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি তাদের ওভারঅল কস্ট এই কারণে বেড়ে গেছে। কিন্তু আপনি যদি দেখেন, মানে এটার একটা হিসাব মানে কোম্পানি দিয়েছে, মানে প্রতি ওয়াট প্যানেলে কোম্পানির খরচ বেড়েছে কিন্তু 80 পয়সা, কিন্তু কোম্পানি প্রতি ওয়াট প্যানেলের দাম বাড়িয়েছে কিন্তু 60 পয়সা। তার মানে 20 পয়সা কিন্তু তারা নিজেরা অ্যাবজর্ব করছে। তার মানে হচ্ছে মানে যতটা দাম বেড়েছে তারা কিন্তু মানে ততটা দাম কিন্তু তাদের ক্লায়েন্টকে মানে বাড়ায়নি, মানে প্যানেলের দাম ততটা বাড়ায়নি। তো সেই কারণে আমরা দেখছি তাদের মার্জিন কিন্তু এফেক্ট করেছে। এবার চলে আসি কোম্পানির অন্যান্য যে সমস্ত আপডেট। প্রথম কথা হচ্ছে যে কোনো সোলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, মানে যারা সোলার প্যানেল ম্যানুফ্যাকচার করে, তাদেরকে যখন অ্যানালিসিস করবেন দেখবেন তাদের অর্ডার বুক কত আছে। এখানে অর্ডার বুক কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ। তো এই মুহূর্তে যদি কোম্পানির অর্ডার বুক দেখি, সেটা হচ্ছে 8 গিগাওয়াটের কাছাকাছি, 8.2 গিগাওয়াট। এবং যদি তার সাথে সাথে আরেকটা জিনিস এখানে আপনাকে চেক করতে হবে, কোম্পানির ক্যাপাসিটি কত। কোম্পানির ক্যাপাসিটি হচ্ছে আপনার 9.5 গিগাওয়াট। এবার কথা হচ্ছে যে এখান থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারছি যে কোম্পানির অর্ডারকে যদি কোম্পানিকে সাপ্লাই দিতে হয়, তার জন্য পর্যাপ্ত ক্যাপাসিটি কোম্পানির কাছে আছে। এইবার এই যে 9.5 গিগাওয়াট এই মুহূর্তে তাদের যে ক্যাপাসিটি আছে, গত কোয়ার্টারে যদি আপনি দেখেন, গত কোয়ার্টারেও কিন্তু তাদের এই এই মানে সেম ক্যাপাসিটি ছিল, নতুন কোনো ক্যাপাসিটি কিন্তু এই কোয়ার্টারে আসেনি। কিন্তু কোম্পানির ম্যানেজমেন্ট বলেছে, মানে আগেই বলেছিল যে এই কোয়ার্টারের মধ্যে 6 গিগাওয়াটের কিন্তু তাদের নতুন ক্যাপাসিটি আরও আসবে। তার মানে তাদের টোটাল ক্যাপাসিটি হবে কিন্তু 15.5 গিগাওয়াট, কিন্তু সেই 6 গিগাওয়াটের যে ক্যাপাসিটি আসার কথা ছিল সেটা আসেনি। তো ম্যানেজমেন্ট বলছে সেটা জুন মাসে আসবে, মানে নেক্সট কোয়ার্টারে আমরা দেখবো আরও কোম্পানির কাছে কিন্তু 6 গিগাওয়াট ক্যাপাসিটি চলে এসছে। তার মানে টোটাল ক্যাপাসিটি হবে 15.5 গিগাওয়াট। এবার প্রশ্ন হচ্ছে আমার, যদি 8.2 গিগাওয়াট অর্ডার বুক, তার থেকে তো বেশি ক্যাপাসিটি ছিল, মানে এই অর্ডার বুককে মানে অর্ডারের কাজ শেষ করবার জন্য প্রয়োজনীয় ক্যাপাসিটি তাদের ছিল, তা সত্ত্বেও তারা ক্যাপাসিটি বাড়ালো কেন? বাড়ালো এই কারণেই, কারণ দেখবেন একটা মানে ক্যাপাসিটি যাই হোক, মানে আজকে 100% ক্যাপাসিটিতে কোনো প্ল্যান্ট তো চলে না, 100% ইউটিলাইজেশন সম্ভব নয়। যে কোনো প্ল্যান্ট কিন্তু 65-70% ক্যাপাসিটি ইউটিলাইজেশন, মানে বেসিক্যালি এদের যে প্ল্যান্ট আছে সোলার, মানে যে প্যানেল যারা মানে প্যানেল যেখানে ম্যানুফ্যাকচার করে, সেটা ম্যাক্সিমাম 65-70% ইউটিলাইজেশনে চলতে পারে।
সুতরাং মানে যদি কিনা তারা এই ক্যাপাসিটি না বাড়ায়, এই যে 6 গিগাওয়াট আরও বাড়াচ্ছে, তাহলে কি হবে, তারা কিন্তু এই যে অর্ডার যেটা রয়েছে এই মুহূর্তে সেটাকে কিন্তু এক্সিকিউট করতে পারবে না, অর্ডারের কাজ শেষ করতে পারবে না। তো এই কারণেই কিন্তু তারা মানে নতুন আরও মানে যে প্যানেল ক্যাপাসিটি কিন্তু বাড়াচ্ছে। তো টোটাল প্যানেল ক্যাপাসিটি কত হবে? 15.5 গিগাওয়াট। এবার চলে আসি সেল, মানে সোলার প্যানেল বানাতে গেলে লাগে কি, র মেটেরিয়াল হচ্ছে সোলার সেল। এবার সোলার সেলের কিন্তু তাদের আমি প্রথমেই বলেছি যে তারা কিন্তু সোলার সেল কিন্তু ম্যানুফ্যাকচার করে না, তারা চায়না থেকে ইম্পোর্ট করে। কিন্তু কোম্পানির এখানে প্ল্যান আছে যে 12 গিগাওয়াট কিন্তু তারা সোলার সেল ক্যাপাসিটি মোটামুটি 28 সালের মধ্যে কিন্তু তারা নিয়ে চলে আসবে। এখানে মানে এটা একবারে আসবে না, এটা দুটো ফেজে আসবে। প্রথম যে ফেজ, সেখানে 9 গিগাওয়াট সোলার ক্যাপাসিটি তারা অ্যাড করছে, সেটা মোটামুটি এই বছরের শেষ অথবা পরের বছরের শুরুর দিকে চলে আসবে। আর বাকি যে 3 গিগাওয়াট আছে সেইটা আসবে কিন্তু হচ্ছে আপনার 28 সালের মধ্যে। তার মানে 12 গিগাওয়াট এখানে প্ল্যান কিন্তু চলে আসছে, এবং এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা কেন ইম্পর্টেন্ট এটা বুঝতে গেলে আপনাদেরকে ALMM মানে অ্যাপ্রুভড লিস্ট অফ মডিউল অ্যান্ড ম্যানুফ্যাকচারার এর যে মানে গভর্নমেন্ট যে সমস্ত মানে রুল এনেছে সেটা বুঝতে হবে। এখানে গভর্নমেন্ট 3টে ক্যাটাগরিতে এটাকে ভাগ করেছে, 1, 2 and 3, মানে ALM 1, 2 and 3। 1 ক্যাটাগরিতে বলা হচ্ছে যে সোলার প্যানেল, মানে ইন্ডিয়ায় যে সমস্ত ধরুন গভর্নমেন্টের প্রজেক্ট চলছে সেখানে যদি সোলার প্যানেল সাপ্লাই করতে হয় কোনো কোম্পানিকে, তাহলে সেই সোলার প্যানেল ইন্ডিয়ায় তৈরি হতে হবে। তো এই কোম্পানিতে ইন্ডিয়াতেই সোলার প্যানেল তৈরি করছে, বাইরে থেকে জাস্ট সেলটা আনছে কিন্তু তৈরি করছে এই মানে এখানে। তো জেনারেলি তারা এই ALM 1-এর বেনিফিটটা পাচ্ছে। এবার বিষয় যেটা হচ্ছে ALM 2, তার বেনিফিট পেতে গেলে গভর্নমেন্ট বলছে যে শুধু সোলার প্যানেল ইন্ডিয়াতে তৈরি করলে হবে না, সোলার প্যানেল বানানোর জন্য যে সোলার সেল লাগে সেটাও কিন্তু ইন্ডিয়াতে তৈরি করতে হবে, এবং তার জন্য কিন্তু একটা সময়সীমা দিয়েছে। বলছে যারা যারা এই যে গভর্নমেন্ট প্রজেক্টে যে বিডিং হয়, সেই বিডিংটা ধরুন আগস্ট মাসের আগে করেছে, গত বছরের আগস্ট মাসের আগে, তাদের ক্ষেত্রে কিন্তু এখনো 1-1.5 বছর টাইম লাইন আছে যে তারা গভর্নমেন্ট প্রজেক্টে মডিউল সাপ্লাই দিতে পারবে বাইরে থেকে সোলার সেল এনে। কিন্তু যেখানে মানে ধরুন যারা প্রজেক্টে বিড করেছে গত বছরের আগস্ট মাসের পরে, সেখানে কিন্তু এই বছরের যে জুন জুলাই মাস তারপর থেকে কিন্তু তারা আর ওই বাইরে থেকে সেল এনে মডিউল সাপ্লাই দিতে পারবে না। সুতরাং তাদেরকে কিন্তু নিজস্ব সেল ক্যাপাসিটি কিন্তু বানাতে হবে, মানে তাদের যদি মানে তাদেরকে যদি প্যানেল সাপ্লাই দিতে হয় তাহলে সেল কিন্তু ইন্ডিয়াতে তৈরি করতে হবে। এবার এই কোম্পানি সেই কারণেই কিন্তু তাদের এই যে নিজেদের যে মানে সেল ক্যাপাসিটি এই কারণেই কিন্তু আনছে। তো দেখবেন সেল ক্যাপাসিটি যেটা, একটা জিনিস এখানে লক্ষ্য করার মতো, সেল ক্যাপাসিটি আসছে কবে? সেল ক্যাপাসিটিটা আসছে হচ্ছে আপনার এই বছরের শেষে অথবা পরের বছরের শুরুতে। কিন্তু অগস্ট মাসের পর থেকেই কিন্তু, যেটা আমি বললাম, অগস্ট মাসের পর থেকেই কিন্তু আপনার মানে ইন্ডিয়াতে তৈরি সেল দিয়ে কিন্তু মডিউল বানাতে হবে। তা এখন কথা হচ্ছে ইন্ডিয়াতে তৈরি সেল দিয়ে মডিউল কোম্পানি কিভাবে বানাবে? তার মানে আসবে তো হচ্ছে এই বছরের শেষে বা পরের বছরের শুরুতে, মাঝখানের সময়টা কি হবে? সেই কারণে কোম্পানি কি করেছে, জুপিটার ইন্টারন্যাশনাল বলে অন্য একটা কোম্পানি, যেটা একটা ভারতীয় কোম্পানি, তারা কি করে এই সোলার সেল ম্যানুফ্যাকচার করে, তাদের সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট করেছে। মানে কোম্পানি ওদের থেকে সোলার সেল নেবে এবং তো সেটা দিয়ে সোলার মডিউল বানিয়ে সেটাকে সাপ্লাই করে দেবে গভর্নমেন্ট প্রজেক্টে। তো আমরা বুঝতে পারলাম যে কেন তারা সোলার মানে এই সেল ক্যাপাসিটি বাড়াচ্ছে। এবার 3 নম্বর যে বিষয়টায় চলে আসি, সোলার সেল ক্যাপাসিটি মানে সোলার সেল বানাতে গেলে কি মানে সোলার সেল বানাতে গেলে কি লাগে? সোলার প্যানেল বানাতে গেলে লাগে সোলার সেল বানাতে গেলে লাগে হচ্ছে ইনগট বা সিলিকনের ওয়েফার। এই সিলিকনের যে ইনগট মানে একটা হয় না, একটা মন্ড থাকে, সেই সিলিকন মন্ডগুলোকে কেটে কেটে ছোট ছোট করে মানে যে আকার দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে আপনার সিলিকন ওয়েফার। এই সিলিকন ওয়েফার কিন্তু ক্যাপাসিটি কিন্তু কোম্পানির কাছে এই মুহূর্তে নেই। এবার সেই সিলিকন ওয়েফারের ক্যাপাসিটিও কিন্তু কোম্পানি মোটামুটি 12 গিগাওয়াটের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি কিন্তু কোম্পানির প্ল্যান হচ্ছে 29 সালের মধ্যে নিয়ে আসার, মানে 30 সালের মধ্যে নিয়ে আসার। তো এটাও দুটো ফেজে আসবে, 6 গিগাওয়াট চলে আসবে 29 সালে, আর বাকি 6 গিগাওয়াট কিন্তু 30 সালের মধ্যে চলে আসবে। এটাকে কেন আনছে? কারণ হচ্ছে ওই যে ALM 3 বলেছি, গভর্নমেন্ট টাইমলাইন দিয়েছে 28 সালের মধ্যে শুধু সোলার মডিউল এবং সোলার সেল নয়, সোলার সেল বানানোর জন্য যে সিলিকন ওয়েফার সেটাও কিন্তু ভারতে তৈরি করতে হবে। তো সেটাও ভারতে তৈরি করতে গেলে তবেই তারা ALM 3 বেনিফিট পাবে। এই কারণে কিন্তু তারা টার্গেট দিচ্ছে যে তারা নিজেদের নিজস্ব সিলিকন ওয়েফার ক্যাপাসিটি বসানোর টার্গেট নিচ্ছে। এবার আমরা চলে আসি নেক্সট যে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম। তো এই মুহূর্তে যদি দেখি ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমে তো হিউজ ডিমান্ড রয়েছে, কারণ সোলার প্যানেল ম্যানুফ্যাকচার করলেই হবে না, মানে সোলার প্যানেল বানালেই হবে না। সোলার প্যানেলের সাহায্যে যে মানে সোলার এনার্জি তৈরি হচ্ছে, মানে যে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, সেটাকে স্টোর করে রাখার জন্য চাই ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম। এইবার এই ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমে এখনো পর্যন্ত কোম্পানির কোনো ক্যাপাসিটি নেই। কোম্পানির প্ল্যান হচ্ছে 15 গিগাওয়াট ক্যাপাসিটি
তাদের নিয়ে আসার প্ল্যান ওই 30 সালের মধ্যে 7.5 গিগাওয়াট আসবে 29 সালে, বাকি 7.5 গিগাওয়াট 30 সালের মধ্যে চলে আসবে। তো এই যে কোম্পানি ওভারঅল কিন্তু এই মানে সমস্ত কিন্তু ক্যাপাসিটি কিন্তু তারা আনছে, এবং এর জন্য যে টোটাল যে ক্যাপেক্স হবে, যে খরচা হবে, সেই খরচা কিন্তু তারা নিজেদের মানে কি বলে তাদের যে নিজেদের রিজার্ভে যে মানি আছে সেই নিজেদের রিজার্ভের টাকা দিয়ে করবে। এর জন্য কিন্তু তারা বাইরে থেকে ডেট নিচ্ছে না, মানে বাইরে থেকে লোন নিচ্ছে না ব্যাংকের থেকে। তো যদি আপনি ইভেন দেখেন এই যে একটু আগে আমরা যেটা বললাম যে সিলিকন ওয়েফারের যে ক্যাপাসিটি আসবে তার জন্য কিন্তু তারা 3,700 কোটি টাকা, মানে ফেজ 1 ক্যাপাসিটির জন্য 3,700 কোটি টাকা কিন্তু অলরেডি তারা খরচা করছে। তো প্রত্যেকটা সেগমেন্টেই তারা যে খরচাগুলো করছে সেটা কিন্তু তাদের নিজেদের মানে ইন্টারনাল যে মানি, তাদের রিজার্ভের টাকা দিয়ে। এবার আমরা চলে আসবো হচ্ছে কোম্পানির মানে সঙ্গে জড়িত অন্যান্য বেশ কিছু কথায়। সেটা হচ্ছে এই মুহূর্তে যদি আমরা দেখি এখানে মানে গোটা ইন্ডাস্ট্রিতে একটা চেঞ্জ আসছে। চেঞ্জটা হচ্ছে এটা, প্রথমে মানে এই যে সোলার সেল বলছি না, তো সোলার সেল এতদিন পর্যন্ত কি হচ্ছিল, মানে ইন্ডাস্ট্রিতে পিআরটি বলে এক ধরনের টেকনোলজি আছে, সেই পিআরটি টেকনোলজি দিয়ে এই সোলার সেলগুলো বানানো হচ্ছিল। এবার এই পিআরটি টেকনোলজি দিয়ে যে সমস্ত সোলার সেল বানানো হয়, সেখানে কি হয়, সোলার সেল মানে সূর্যের আলো থেকে যে পাওয়ার, সূর্যের আলো থেকে যে পাওয়ার জেনারেশন করে, মানে সূর্যের মানে সানলাইট থেকে যে পাওয়ার কনভার্সন করে, সেই পাওয়ার কনভার্সন ক্যাপাসিটিটা কম ছিল। এর জন্য নতুন টেকনোলজি চলে এসেছে, এটাকে বলছে টপকন টেকনোলজি। কিছুই না, ওই পিআরটি টেকনোলজি, মানে পিআরটি যে সেল হয় সোলার সেল, তার উপর একটা লেয়ার দিয়ে দেয়, টানেলিং অক্সাইড বলে একটা জিনিস আছে, তার লেয়ার দিয়ে দিলেই তৈরি হয়ে যায় টপকন সেল। এই টপকন সেল টেকনোলজিতে মানে কোম্পানি বা সমস্ত কোম্পানি শিফট করছে ইন্ডিয়াতে, একটাই কারণ হচ্ছে এটা সূর্যের আলো থেকে কিন্তু বেশি মানে ইলেকট্রিসিটি বা পাওয়ার জেনারেশন করতে পারে। মানে সূর্যের আলো মানে 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 থেকে যে পাওয়ার জেনারেশন হয় সেখানে কিন্তু লসটা কম হয়, পাওয়ার লসটা কম হয়। তো বেসিক্যালি এই কারণেই কিন্তু এই টেকনোলজিতে কিন্তু তারা শিফট করছে। এটা কিন্তু এই কোম্পানি না, গোটা মানে সমস্ত আপনি যদি দেখেন মানে অন্যান্য সমস্ত কোম্পানিও শিফট করছে। তো জেনারেলি এই সেগমেন্টে যেহেতু মানে এই সেগমেন্ট বলুন, মানে এই যে সেল টেকনোলজি বলুন, অন্যান্য যে সমস্ত ফিল্ডে আমি বললাম প্রচুর তারা ক্যাপেক্স করছে। তো এই যে এতগুলো খরচা করছে, এখানে কিন্তু মানে কোম্পানি কিন্তু শর্ট টার্মে কিন্তু একটা মার্জিন, মানে আমরা বলতে পারি যে বেশ এখনো 1-2 বছর কিন্তু এখন তো আমরা দেখছি তাদের মার্জিন প্রেশার আছে, এবং কিন্তু তাদের কিন্তু এই মার্জিন প্রেশারটা কিন্তু মানে চলতে থাকবে। এবার যদি মানে কোম্পানির ওভারঅল আরও যদি কিছু ডিসকাশন, হ্যাঁ, কোম্পানির ম্যানেজমেন্ট এখানে একটা গাইডেন্স দিয়েছে যে তারা এই 27 সালে 8 গিগাওয়াট প্রোডাকশন করবে, মানে 8 গিগাওয়াট তারা সোলার প্যানেল বানাবে। এবার কোম্পানির কাছে ওই যে প্রথমেই বললাম এখনো পর্যন্ত 9.5 আরও 6 গিগাওয়াট চলে আসে, মানে 15 গিগাওয়াটের উপর কিন্তু তাদের ক্যাপাসিটি থাকবে, কিন্তু তারা প্রোডাকশন যেটা করছে সেটা কিন্তু তার থেকে কম করছে। কেন? ব্যাপারটা হচ্ছে এখানে মানে মানে যতটা ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি ইন্ডিকেট করে না যে আপনার কাছে 100% ক্যাপাসিটি আছে বলে আপনি 100% ইউটিলাইজেশন করবেন, কারণ ক্যাপাসিটি ইউটিলাইজেশন সবসময় কিন্তু কম হয়। জেনারেলি দেখা যায় যে সোলার মডিউলের ক্ষেত্রে ক্যাপাসিটি ইউটিলাইজেশন 65 থেকে 70% হওয়া সম্ভব, মানে একটা প্ল্যান্টে যতটা ক্যাপাসিটি আছে তার 65 to 70%ই আপনি প্রোডাকশন করতে পারবেন। সোলার সেলের ক্ষেত্রে যেটা হয়, ক্যাপাসিটিটা আর একটু মানে ইউটিলাইজেশনটা আর একটু বেশি হয়, 75-80% ইউটিলাইজেশন সেখানে কিন্তু সম্ভব। তো জেনারেলি এখানে মানে এখানে বুঝতে হবে যে পুরোটা কিন্তু মানে প্রোডাকশন সম্ভব নয়। তো 8 গিগাওয়াট যে প্রোডাকশন তারা করবে বলছে, সেখানে 6 গিগাওয়াট মানে 6 গিগাওয়াট তারা প্রোডাকশন করবে হচ্ছে আপনার নন ডিসিআর মানে এখানে কনসেপ্টটা একটু আপনাকে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে বাইরে থেকে, আমি বলছিলাম এই যে চায়না থেকে এরা সেল আনে, তো ধরুন বাইরের দেশ থেকে সোলার সেল ইন্ডিয়াতে নিয়ে এসে যদি মডিউল ম্যানুফ্যাকচার করে, সেটাকে আমরা বলছি নন ডিসিআর, মানে বাইরে থেকে সেল এনে ইন্ডিয়াতে মডিউল বানানো। তো সেই বাইরে থেকে সেল এনে যে এরা ইন্ডিয়াতে মডিউল বানাবে, সেটা হবে টোটাল 6 গিগাওয়াট মডিউল তারা বানাবে, প্রোডাকশন করবে। আর 2 গিগাওয়াট যেটা মডিউল তারা বানাবে, সেটা কিন্তু সম্পূর্ণ ভারতে তৈরি সেল দিয়ে তারা মডিউল বানাবে। এবার ভারতে তৈরি সেল দিয়ে আমি ওই যে বললাম যে তাদের নিজস্ব ক্যাপাসিটি নেই, জুপিটার ইন্টারন্যাশনাল যে কোম্পানি আছে তাদের সঙ্গে চুক্তি করেছে, যতক্ষণ পর্যন্ত তাদের এই সোলার মানে সেল ক্যাপাসিটি না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই জুপিটারের থেকে মানে সোলার সেল নেবে এবং সেখান থেকে সেটা দিয়ে মডিউল বানাবে। তো ওভারঅল যদি আমি কোম্পানির ওভারঅল তো ডিসকাশন করলাম, এবার যদি আমরা কোম্পানির অপরচুনিটি সাইজ দেখি, কোম্পানির এই মুহূর্তে যদি বলি মানে কী কী প্রবলেম আছে, তো বেশ কিছু জিনিস এখানে আমাদের বোঝার আছে। যদি দেখি যে কোম্পানির আমরা এই মুহূর্তে হ্যাঁ, কোম্পানির যে মার্জিন গাইডেন্স, আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে কোম্পানির ম্যানেজমেন্ট যে মার্জিন গাইডেন্স দিয়েছে। তো জেনারেলি এখনো পর্যন্ত তাদের সোলার সেল ক্যাপাসিটি রেডি নেই। যখন সোলার সেল ক্যাপাসিটি রেডি হয়ে যাবে
তখন প্রতি ওয়াটে মানে সোলার প্যানেল যে তারা বেচবে প্রতি প্যানেল পিছু তাদের মার্জিন থাকবে কিন্তু আপনার 5 টাকা। মানে প্রতি মানে পার ওয়াটে মানে প্রতি ওয়াটে মানে যখনই মানে তাদের ম্যানেজমেন্ট যে মার্জিনটা গাইডেন্সটা দিচ্ছে না, এটা কোনো 8% 10% এইভাবে মার্জিন গাইডেন্স দিচ্ছে না, তারা ওয়াট পিছু গাইডেন্স দিচ্ছে। মানে পার ওয়াটে যখন তাদের সোলার সেল ক্যাপাসিটি তারা রেডি হয়ে যাবে, যখন তারা নিজেরা সোলার সেল বানাবে, বাইরে থেকে সোলার সেল আনবে না, তখন তাদের প্রত্যেকটা সোলার প্যানেলে মানে 1 ওয়াটে তাদের 5 টাকা করে কিন্তু মার্জিন থাকবে। এই মুহূর্তে সেটা কত আছে? এখন তো তারা বাইরে থেকে আনে, নিজেরা বানায় না, এই মুহূর্তে আছে তাদের 1 টাকা 75 পয়সা থেকে 2 টাকা। তার মানে আমরা বুঝতে পারছি তাদের মার্জিন বাড়বে যখন সেল ক্যাপাসিটি আসবে। এখানে বিগেস্ট রিস্ক যেটা হচ্ছে, যদি কিনা এই সেল ক্যাপাসিটি আসতে গিয়ে দেরি হয়ে যায়, যদি কোনো কারণে ডিলে হয়, তাহলে কিন্তু কোম্পানির জন্য সমস্যা। কোম্পানি কিন্তু মানে বাইরে থেকে যত নিতে থাকবে তত কিন্তু তার মার্জিন কিন্তু এখানে পড়তে থাকবে। আর একটা জিনিস এখানে বুঝতে হবে, যদি আপনি ওয়ারির সঙ্গে তুলনা করেন বা প্রিমিয়ার এনার্জি যারা বড় বড় পিয়ারের, তার সঙ্গে যদি তুলনা করেন, সেই সমস্ত কোম্পানির থেকে এখানে না মানে মানে এ অনেক পিছিয়ে আছে। তাদের কিন্তু যদি দেখেন সেল ক্যাপাসিটি রেডি আছে, অনেকে আছে, মানে ওয়ারির ক্ষেত্রে তো প্রায় মানে যে আপনার ইনভার্ট যে ক্যাপাসিটি যে সিলিকন ওয়েফার, সেটাও তারা কিন্তু অনেকটা এগিয়ে গেছে। এই কোম্পানি অনেকটা ল্যাগে আছে। প্লাস যদি দেখেন এই কোম্পানির যদি ডোমেস্টিক থেকে 87% রেভিনিউ আসে, আর 13% আসে কিন্তু এক্সপোর্ট থেকে। এবার ইউএস মার্কেটে কিন্তু এরা কাজ করে, কিন্তু সেখানেও কিন্তু তাদের কিন্তু সমস্যা হচ্ছে। মানে ইউএস মার্কেটে না, আমেরিকান মার্কেটে কিন্তু মার্জিন বেশি থাকে, কিন্তু এখানে সমস্যা চলে আসছে কোথায়? আমরা ওয়ারি ডিসকাশন করবার সময় বলেছিলাম যে আমেরিকান যে গভর্নমেন্ট আছে তারা ইন্ডিয়া যে সমস্ত কোম্পানি যারা ইন্ডিয়ান মানে যে সোলার সেল থেকে মডিউল বানায়, মানে বেসিক্যালি ইন্ডিয়ান যে সোলার সেল, তার উপর কিন্তু 126% কাউন্টার ভেলিং ডিউটি চাপিয়ে দিয়েছে, মানে ট্যাক্স চাপিয়ে দিয়েছে এক কথা। এবার ওয়ারি কি করছে? তার জন্য ওম্যান থেকে সোলার সেল ইন্ডিয়াতে নিয়ে এসে সেইটা দিয়ে প্যানেল বানিয়ে সেটাকে আমেরিকাতে এক্সপোর্ট করছে। ফলে কি হচ্ছে, তারা কিন্তু এই ট্যাক্সটার হাত থেকে দিতে গিয়ে মানে ট্যাক্সের হাত থেকে বেঁচে যাচ্ছে। এটা তো গেল একটা বিষয়। প্লাস এই সোলার সেল বানাতে লাগে হচ্ছে পলিসিলিকন। এই পলিসিলিকন জেনারেলি ওয়ারি কিন্তু ওয়ারি এনার্জিও চায়না থেকেই পলিসিলিকন আনে, কারণ চায়নাতেই পলিসিলিকন কিন্তু সব থেকে বেশি পাওয়া যায়। কিন্তু রিসেন্ট কিন্তু তারা আমেরিকার যে তাদের ব্যবসা আছে, মানে আমেরিকায় যে পোর্শনটা তারা এক্সপোর্ট করে, তার জন্য কিন্তু তারা চায়না থেকে পলিসিলিকন নেয় না, ওমান থেকে পলিসিলিকন আনছে। এর ফলে কি হচ্ছে, ওমান থেকে পলিসিলিকন আনলে 1 নম্বর কথা হচ্ছে আমেরিকায় তাদের ট্যাক্স কম দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে চায়নার উপর অনেক রেস্ট্রিকশন আছে, মানে আমেরিকার অনেক রকম রেগুলেশন আইন আছে যেখানে চাইনিজ প্রোডাক্টকে তারা মান্যতা দেয় না। মানে চাইনা থেকে আনলে তারা কিন্তু অনেক কিছু শর্ত চাপিয়ে দেয়, অনেক রকম মানে সেখানে ট্যাক্স বেশি পড়ে যায়। তো সেই কারণে কিন্তু চায়নার উপর কিন্তু তারা ডিপেন্ডেন্সি কমিয়ে দিয়েছে। ডিপেন্ডেন্সি কমিয়ে কিন্তু তারা ওমান থেকে এখানে আনছে এবং আমেরিকাতে তারা কিন্তু সাস্টেন করছে, তাদের বিজনেস কিন্তু তারা ইভলভ করছে। এবং যদি দেখেন আমেরিকাতে তার নিজস্ব কিন্তু সোলার মডিউল মানে সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টও আছে, সেখানে সোলার সেল বানায় না, সোলার প্যানেলটাই বানায়। এই যে সোলার প্যানেল আমেরিকাতে তারা বানায়, এতে কি হচ্ছে, আমেরিকার গভর্নমেন্ট থেকে তারা কিন্তু ট্যাক্স ক্রেডিটও পাবে, মানে ট্যাক্স ইনসেন্টিভ গভর্নমেন্ট থেকে তারা পাবে, কারণ আমেরিকার গভর্নমেন্ট যারা আমেরিকাতে প্রোডাকশন করে তাদের ট্যাক্স ইনসেন্টিভ দেয়। কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে কিন্তু মানে বলতে পারেন অনেক ছোট কোম্পানি, এখানে কিন্তু মানে ওটা হচ্ছে না। মানে এরা যে এখনো পর্যন্ত সেল বানায় না, কিন্তু যে সেল দিয়ে কাজ করছে বাইরে থেকে চাইনিজ সেল এনে এখানে মডিউল বানাচ্ছে। তো চাইনিজ সেল দিয়ে যদি তারা মডিউল বানায়, তা সেটা তো আমেরিকাতে মানে এক্সপোর্ট করতে পারবে না। এক্সপোর্ট করলে নানা রকম ট্যাক্স দিতে হবে, সেই ট্যাক্স দিয়ে তাদের ব্যবসা করে পোষাবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ইন্ডিয়ান যে তারা সোলার সেল যে মানে তারা বানাবে, ইন্ডিয়ান সোলার সেল বানিয়ে সোলার সেল দিয়েও যদি তারা মডিউল বানায়, সেখানেও আমেরিকাতে প্রবলেমে পড়ে যাবে। মানে আমেরিকাতে বিজনেস করবার জন্য ওয়ারির যে বেনিফিট আছে, মানে ওয়ারি একটা অনেক বড় কোম্পানি না, তার কাছে যে ক্যাপিটাল আছে এর কাছে তো সেই ক্যাপিটাল নেই। ফলে এখানে কিন্তু তাদের এক্সপোর্ট বিজনেসেও সমস্যা আছে। তো ওভারঅল আমি যেটা বলতে চাইছি, নিয়ার টার্মে যদি আমরা দেখি, এখানে কিন্তু কোম্পানির মার্জিন কিন্তু কিছুটা মানে কমে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। মানে এরকম মার্জিন যেরকম এখন ফল করছে, এই ট্রেন্ডটাই কিন্তু থাকবে আগামী দিনে। যদি কিনা তাদের এই সেল ক্যাপাসিটি তারা লাইভ করতে পারে, কারণ সেল ক্যাপাসিটি যখন তাদের লাইভ হয়ে যাবে, তখন কিন্তু ধীরে ধীরে করে কিন্তু মার্জিনের উপর কন্ট্রোল চলে আসবে। তো দেখতে হবে যে এই সেল ক্যাপাসিটি ডিলে হচ্ছে কিনা। ওভারঅল যদি আমি দেখি, তাহলে কিন্তু আমি বলবো যে এই কোম্পানি মানে অবশ্যই আপনার যদি রিস্ক রিওয়ার্ড রেশিও, মানে আপনি যদি হাই রিস্ক নিতে চান, তাহলে আপনার জন্য আপনি কোম্পানিতে রিসার্চ করে আপনার রিসার্চ অনুযায়ী ডিসিশন নিতে পারেন। কিন্তু যদি আপনি লো রিস্ক টেকার হন, তাহলে এই কোম্পানির থেকে বেটার অপরচুনিটি আপনার এই ক্যাটাগরিতে আছে। আপনি যদি ওয়ারি এনার্জি দেখেন, প্রিমিয়ার এনার্জি দেখেন, তারা এই কোম্পানির থেকে পজিশনালি বেটার। এর মানে এই নয় আমি বলতে চাইছি আপনি অন্যের মতো গিয়ে ওয়ারি এনার্জি, প্রিমিয়ার এনার্জিতে গিয়ে ইনভেস্ট করে দেবেন, এটা আমি কখনো বলছি না। আমি বলতে চাইছি যে তারা পজিশনালি বেটার।
তো এই কোম্পানি হচ্ছে কিছুটা মানে ওদের তুলনায় বেশি রিস্কি, এবং এখানে কিন্তু আপনাকে আপনার রিস্ক এবং রিওয়ার্ড বুঝে বুঝে শুনে আপনাকে ডিসিশন নিতে হবে। মানে আপনার রিস্ক যদি হাই হয় তবে আপনি এটাকে ভেবে দেখতে পারেন। তো এই হচ্ছে আমার ওভারঅল ডিসকাশন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশের নোটিফিকেশন বাটনটা অন করবেন, কারণ এই ধরনের যে ভিডিও মানে হাইলি ইনফরমেটিভ ভিডিও সেটা যেন আপনারা মিস না করে যান। তো আপাতত এই বলে আমি শেষ করছি, আবার একটা পরের ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন।